দেশে এপ্রিল ও মে মাসে জ্বালানি সরবরাহের পূর্ণ সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। কিন্তু দেশের ফিলিং স্টেশনগুলোর চিত্র ভিন্ন। জ্বালানি সংকটের প্রভাব পড়তে শুরু করেছে কৃষি ও পরিবহন খাতে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। যশোর শহরে জ্বালানি তেলের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শহরের অধিকাংশ পেট্রোল পাম্পে তেল না থাকার কথা বলে বন্ধ রাখা হয়েছে। পাম্প মালিকরা জানান, খুলনার ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে প্রয়োজনের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। লাইনে দাঁড়াইছি, তারপরে কাছে এসে মনে করেন যে শুনতেছি তেল নাই। এটা কতটুকু খারাপ লাগে তাহলে চিন্তা করুন। বরিশালে জ্বালানি তেলের সংকট তীব্র হচ্ছে। হাইওয়েতে থাকা পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট থাকায় দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনগুলো এখন নগরীর পেট্রোল পাম্পগুলোতে ভিড় করছে। ফিলিং স্টেশনের স্টাফরা বলেন, তারা চাহিদার 4 ভাগের 1 ভাগ জ্বালানি তেল পাচ্ছেন। 3000 লিটার দিয়েছে, তা তো শেষ হয়ে গেছে যে কালকে। এখন নাই, আবার আজকে সকালে আনতে যাইবে, আসলে তারপর আবার। এদিকে চারদিকে জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী এপ্রিল ও মে মাসে জ্বালানি সরবরাহের পূর্ণ সক্ষমতা রয়েছে সরকারের। এছাড়া আগামী জুন মাসের জন্যও জ্বালানি মজুদের চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানি পরিশোধন বন্ধ থাকায় পরিশোধিত জ্বালানি আমদানিতে মনোযোগ দিয়েছে সরকার। আমাদের এপ্রিল এবং মে মাসের যে জ্বালানি চাহিদা সেটি আমরা সংগ্রহ করেছি এবং যেটি নিশ্চিত সরবরাহ লাইনে আছে সেটিকে বিবেচনায় নিয়ে বলতে পারি এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে এবং সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। হাসিবা আলী বর্ণা, ৭১। সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীতে জ্বালানি তেল নিতে এসে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। ৮ থেকে ১০ ঘন্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল মিলছে না বলে অভিযোগ করেছেন তারা। তবে পাম্প মালিকদের দাবি, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চাহিদার কারণে এমন সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আগামী রবিবার থেকে বাজারে অকটেনের সরবরাহ 25% বাড়ানো হতে পারে বলে জানিয়েছে বিপিসি। মামুন হোসাইনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা কাটছে না। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় তেল নিতে পারছে না যানবাহন চালকরা। ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যায় গাড়ির দীর্ঘ লাইন। সাধারণ মানুষের অভিযোগ, মজুদ সরবরাহ ও সরকারের আশ্বাস থাকলেও মাস পর্যায়ের চিত্রে তার প্রতিফলন নেই। সরকার থেকে বলছে যে তেল আছে, কিন্তু আমরা সরজমিনে এসে দেখছি কোনো তেল নাই। আপনার নিকুঞ্জ আছে, তারপর এয়ারপোর্টের সামনে যেটা আছে ওগুলাতে গেছি, পাই নেই। ওনারা বলতেছে তেল নাই। গতকাল রাতে 9:30 থেকে মহাখালী রেলগেটের ওখান থেকে সিরিয়াল দিয়েছি, এই যে আজকে এই পর্যন্ত আমি রাষ্ট্রের সামনে। এখন কয়টা বাজে? এখন 12টা 9 বাজে। 16 ঘন্টা বর্তমানে আমি এতে তেলের জন্য ওয়েট করতে আছি, তারপরও আমরা এখন পর্যন্ত তেল পাই নেই। কারণ আমাকে যদি এর দিন যেতে, আমাকে সংসার নিয়ে তো টানাটানি বাইতে যায়। পরিবর্তন কি যে রাইড শেয়ার করে চালাচ্ছে, কিন্তু এখন তো যে অবস্থা তেলের, রাইড শেয়ার করেও আমরা চালাইতে পারতেছি না। পাম্প মালিকদের দাবি, অতিরিক্ত চাহিদার ফলে এমন সংকট তৈরি হয়েছে। আগে যে গাড়িগুলো আপনার গ্যাসে চলতো, সিএনজিতে চলতো, ওগুলা সারা মাসে 5 লিটার তেল হলে চলতো, 10 লিটার তেল হইতো। এখন তারও ট্যাঙ্কি ফুল করে নিচ্ছে। 40-50% গাড়ি আছে যেগুলো মনে করেন যে আপনার 80% ট্যাঙ্কি ফুল, এই 20%-এর জন্য তারা সিরিয়াল দিতেছে। রাজধানীর অনেক ফুয়েল স্টেশন বন্ধ থাকায় তেল নিয়ে আরও বেশি সংকট তৈরি হয়েছে। এ নিয়ে কথা বলতে চাইলে সাংবাদিকদের সাথে বাজে আচরণ করেন পাম্প মালিকরা। আপনি তেলটা বন্ধ রাখছেন কেন, সেই প্রশ্ন এদিকে জ্বালানি সংকট কাটাতে আগামী রবিবার থেকে বাজারে অকটেন সরবরাহ বাড়ানোর চিন্তা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি। মামুন হুসাইন, ৭১, ঢাকা। হাম ও উপসর্গ নিয়ে শিশু মৃত্যু বেড়েই চলেছে। এই রোগে 2 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুহার সবচেয়ে বেশি। সারা দেশে ছড়িয়ে পড়া এই মরণ ব্যাধি রোধে 5 এপ্রিল থেকে সীমিত পরিসরে চলছে টিকা দেয়া। তবে চিকিৎসকরা বলছেন, ছোঁয়াচে হওয়ায় একসাথে সব জেলায় টিকা দেয়া না হলে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে না। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। প্রতিদিন ঢাকার হাসপাতালগুলোতে দেশের নানা প্রান্ত থেকে হাম ও এর উপসর্গ নিয়ে রোগী আসছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে 206 জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহভাজন হাম শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে 20,000-এর বেশি।
বহু বছর পর এবার 9 মাসের কম বয়সী শিশুদের হাম আক্রান্ত হওয়ার বিষয়টি ভাবিয়ে তুলেছে অভিভাবক ও চিকিৎসকদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ তথ্য বলছে দেশে এখন হাম আক্রান্ত শিশুদের 69% বয়স 2 বছরের নিচে এবং 34% বয়স 9 মাসের কম। সংস্থাটির পরামর্শ অনুযায়ী টিকার প্রথম ডোজ 9 মাসে ও দ্বিতীয় ডোজ 15 মাসে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে সব বেবিরা আপনার এখন আক্রান্ত হচ্ছে তারা কিন্তু অনেকেই কোনো ডোজ পায়নি, নিজস্ব কোনো আপনার টিকা নেয়নি বা একটা টিকা নিয়েছে। তার মানে কি এই যারা আপনার ভ্যাকসিন দিয়েছে তারা কিন্তু কোনো ধরনের আক্রান্ত হচ্ছে না, শুধুমাত্র যারা ভ্যাকসিন দেয়নি বা একটা ডোজ অসমাপ্ত আছে তারাই আক্রান্ত হচ্ছে। তার মানে হচ্ছে যে ওই ভ্যাকসিনটা কার্যকর এবং যেই ভাইরাসটা নতুন এসেছে সেটাকেও সে প্রিভেন্ট করতে পারে এই ভ্যাকসিনটা। চিকিৎসকরা জানান হাঁচি, কাশি ও কথা বলার মাধ্যমে বাতাসে হামের ভাইরাস ছড়ায়। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তা মানুষের শরীরে প্রবেশ করে। একজন আক্রান্ত শিশুর মাধ্যমে 16 থেকে 18 জন কিংবা তার চেয়েও বেশি মানুষ আক্রান্ত হতে পারে। তাই একযোগে সারা দেশে অন্তত 90 থেকে 95% শিশুকে টিকা দেয়া না হলে এই রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা কঠিন হবে। যেহেতু এটা বেশি সংক্রমণ, কাজে টিকা দেওয়ার হারটাও বেশি হতে হয় এবং যদি বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 100 জনের মধ্যে 95 জন শিশু যদি টিকা পায় এবং সেটা 2 ডোজ, মানে নিয়মিত টিকা তো 9 মাস বয়সে একটা আর 15 মাসে একটা দেওয়া হয়, দুটা দেওয়া হয়। তো 2 ক্ষেত্রে যদি 100 জনের মধ্যে 95 জনকে যদি শিশুকে যদি টিকা দেওয়া হয় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এবং প্রতি বছর যদি এটা মেনটেন করে চলা হয় তাহলেই এই হাম ভাইরাসের সংক্রমণটা, এই ভাইরাসটা তখন আর স্প্রেড করতে পারে না। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটটা ভিন্ন। তবে কোনো শিশুর হাম হলে সুস্থ হওয়া 30 দিন পর তাকে টিকা দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মেহেদি হাসান, 71, ঢাকা। সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। প্রতিদিনই নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। এদিকে প্রতিটি হাসপাতালে হামের চিকিৎসায় নানান অব্যবস্থাপনার অভিযোগ আসছে। যদিও চিকিৎসকরা বলছেন নিয়মিত টিকা দেয়া ও সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে প্রতিবেদন। বরিশালে নতুন করে 129 জন রোগী হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি আছে 30 জন। এদিকে জেনারেল হাসপাতালে বেড না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। গতকালকে 9 জন আমাদের ডিসচার্জ হয়েছে, আজকে অ্যাডমিশন হওয়ার পর এখন আবার 15 জন আছে, বর্তমানে 15 জন আছে। সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 108 জন রোগী। এখন পর্যন্ত এই রোগের উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যু হয়েছে। নেত্রকোনায় নতুন করে 9 জনের শরীরে হাম রোগের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 236 জনে। তবে হাসপাতালগুলোতে পর্যাপ্ত ঔষধ, জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবের অভিযোগ উঠেছে। পটুয়াখালী 250 বেড মেডিকেল হাসপাতালে 30 বেডের আইসোলেশন ওয়ার্ডে রোগী রয়েছে প্রায় 3 গুণ। বর্তমানে ভর্তি রয়েছে 81 জন। গলার সমস্যা ছিল, ঠান্ডা, কাশি, তারপরে হলো হামরোগের একটুকু আনছে, হামরোগ হয়েছিল। বাচ্চারা এত অসুস্থ, এরকম বিদ্যুৎ গেলে কিভাবে কি করা যায়? বাচ্চাদের নিয়ে আমরা এই জায়গায় থাকতে পারি, একটা বাড়ি 3-4 জন করে। ব্রাহ্মণবাড়িয়ায় গত 24 ঘন্টায় নতুন করে আরও 18 জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি। এ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে 51 জন চিকিৎসা নিচ্ছে। সদরে কোনো সিট নাই, এই যে যতজন রোগী আছে এতে 3 রোগী আপনার নিচে শুয়ে তাহায়, কিন্তু সিট পাওয়া যেতেছে না। এই হসপিটালে যে বেড পাওয়ার কথা, আমরা বেড পাই না, নিচে থেকে চিকিৎসা নিতেছি। বেডের সংখ্যা যদি বাড়ানো হয় রোগীদের সেবা দিতে সুবিধা হবে, কারণ রোগী যেহেতু বাড়তেছে 10 বেড দিয়ে তো আর 50 জনের চিকিৎসা দেওয়া যাবে না। এদিকে শেরপুর জেলা সদর হাসপাতালে 7 থেকে 12 দিন পার হলেও হাম পরীক্ষার রিপোর্ট হাতে না পেয়ে হতাশ রোগীর স্বজনরা। প্রয়োজনীয় হামের জন্য যে প্রতিষেধক টিকা, ওষুধপাতি সরঞ্জাম, এগুলো প্রয়োজনীয় ব্যবস্থা পাচ্ছে না। দেশে মাত্র একটি পরীক্ষাগার থাকায় সমস্যা হচ্ছে জানান জেলা সিভিল সার্জন। সারা বাংলাদেশ থেকে রিপোর্ট আসে, এটা একটা বার্ডেন থাকে। সেটার জন্য আরেকটা বিষয়টা যে সাধারণত পজিটিভ হলেই সেটা জানানো হয়, এবং হয়তো আমাদের এই জায়গায় কোনো স্যাম্পল পজিটিভ হয়নি। কুড়িগ্রামে নতুন করে 3 জন শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শান্তা ইসলাম, 71। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের আজ থেকে সাক্ষাৎকার নেওয়া শুরু হবে। দলের পার্লামেন্টারিয়ান বোর্ড এই সাক্ষাৎকার নেবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে যারা সংসদ সদস্যের জন্য দলীয় মনোনয়ন ফর্ম পূরণ করে জমা দিয়েছেন তাদেরই সাক্ষাৎকার নেওয়া হবে। আজ বেলা ৩টায় রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। শনিবার বেলা ৩টায় ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। গত ১০ থেকে ১২ এপ্রিল বিএনপি দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি করে। সংসদের সংরক্ষিত আসনে বিএনপি থেকে প্রার্থী হতে ১,১৯৪ জন মনোনয়ন ফর্ম কেনেন। এর মধ্যে তথ্য পূরণ করে ফর্ম জমা দিয়েছেন ৯০৭ জন। অতীতের থেকে আগামীর ফ্যাসিজম আরও ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেন, নিজেদের ইচ্ছে মতো সংবিধান সংশোধন করে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায় বিএনপি সরকার। বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। মগবাজারের আলফালা মিলনায়তনে জেলা ও মহানগর আমির সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এবং যদির কোনো অবকাশ নাই। এ সময় বিগত নির্বাচনে অন্তর্বর্তী সরকারের যোগসাজশে ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। এই নির্বাচনকে সুষ্ঠু হতে দেওয়া হয়নি, এখানে ব্যাপক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টার মুখ থেকেই তার স্বীকৃতি এসেছে, তিনি প্রথম রাজসাক্ষী। এই ধরনের ইলেকশনই শেষ ইলেকশন নয়। এই মার্কা ইলেকশনে 2008 সালেও হয়েছিল। এখনও যদি কেউ এরকম করে থাকেন এবং যদির কোনো অবকাশ নাই, ইতিমধ্যে তা প্রমাণিত, তাহলে তাদের পরিণতিও ভিন্ন কিছু হওয়ার কথা নয়। নিজেদের মতো করে সংবিধান সংশোধন করে সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায় বলেও মন্তব্য করেন তিনি। আমরা আশঙ্কা করছি অতীতের ফ্যাসিজমের চাইতে আগামীর ফ্যাসিজম হবে আরও ভয়াবহ। এই জন্য আমরা বলতে বাধ্য হয়েছি, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেদিন থেকে এই নতুন ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছে। তার দাবি, সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে। সংসদে ন্যায্য বিষয়ে কথা বলতেই দেওয়া হবে না, কথা বলতেই দেওয়া হবে না, তখন আমাদের জায়গা থাকে রাজপথ। কারণ আমরা জনগণের দায়িত্ব নিয়ে তো সেখানে ঢুকেছি, জনগণকে কথা দিয়েছি, সেই কথাগুলো আর বাস্তবায়ন হচ্ছে না, কথা বলতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে তার নিন্দা জানান বিরোধী দলীয় নেতা। এখন ব্যাংকের উপর থাবা শুরু হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদটা, এটা তো কোনো হেলাফেলার জিনিস না। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। রাঙামাটি কুতুবছড়ি আবাসিক এলাকায় প্রতিপক্ষের গুলিতে ধর্মসিংহ নামে এক ইউপিডিএফ নেতা মারা গেছেন। এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএসকে দায়ী করেছে ইউপিডিএফ জানায়, শুক্রবার সকাল ৭টায় কুতুবছড়ি আবাসিক এলাকায় নিজ বাসায় ছিলেন ধর্মসিংহ। এ সময় জনসংহতি সমিতির ১৯ থেকে ২০ জনের একটি দল বাড়িতে ঢুকে ধর্মসিংহকে এলোপাতাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। গুলিবিদ্ধ হন তার ২ বোন। এদিকে এই হত্যার প্রতিবাদে ইউপিডিএফ নিয়ন্ত্রণাধীন গণতান্ত্রিক যুব ফোরামের নেতাকর্মীরা সকালে কুতুবছড়ি এলাকায় রাঙামাটি খাগড়াছড়ি সড়ক অবরোধ করে। এ ব্যাপারে জেএসএস এর সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, এই হত্যার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। মানিকগঞ্জের বনপাড়িল এলাকায় গ্রাম্য বিরোধে ৫ ঘন্টার ব্যবধানে ৩ হত্যার মূল কারণ স্বর্ণের গহনা ছিনতাই। পুলিশ বলছে, মানুষের আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাও এর জন্য দায়ী। এদিকে বিবাদমান ২ পরিবারের কাউকেই খুঁজে পাচ্ছে না পুলিশ। ৩টি মরদেহ এখনও রয়েছে সদর হাসপাতালের মর্গে। এ নিয়ে এখনো মামলা হয়নি, কোনো গ্রেপ্তারও নেই। মনিরুল ইসলাম মেহেরের প্রতিবেদন। মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপাড়িল এলাকায় ৩ হত্যার ঘটনা শুরু হয়েছিল বৃহস্পতিবার বিকেলে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী এলাকার বখাটে হিসেবে চিহ্নিত নাইম স্বর্ণের গহনা ছিনতাইয়ের সময় হত্যা করে ৮ বছর বয়সী কন্যা শিশু আতিকাকে। বিষয়টি জানাজানি হওয়ার পর সন্ধ্যা ৬টার দিকে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয় একটি ভুট্টা ক্ষেত থেকে। আমার মাদারে কাইরা নিল আমার কাছ থেকে, আমার মাদারে
তো গাড়ি নিল, তোরা আর কিছু চাইতি। এলাকার বাসিন্দারা জানান, রাত 10টার দিকে এ ঘটনায় ক্ষুব্ধ কিছু লোক নাইমকে ধরতে তার বাড়িতে হানা দেয়। না পেয়ে আটক করে তার বাবা পান্নু মিয়া, চাচা ফজলুর রহমান এবং বড় ভাই নাজমুলকে। এ সময় তাদের বেধড়ক মারপিট করা হয়। এতে ঘটনাস্থলে মারা যান পান্নু মিয়া ও ফজলুর রহমান। গুরুতর জখম হন নাজমুল, কিন্তু নাইম ধরা পড়েনি। বাচ্চারা জিগাইলাম, জিগানোর পর বাচ্চাগুলো আমার বাড়ি মিস্ত্রি কাম করতো, ও নিয়ে গেছে। ওর বডিটাও ওই বইটা খেতে পাওয়া গেছে। 19 এক বইটা খেতে, আমরা ওই বইটা খেতে পুরাটা বিশ্রাইছি পাই নাই। ওরা আসার পথে কেরাজিন দেখছে ওই যে ওই বাড়ির ওই বইটা খেতে উনতে পাওয়া হয়েছে। এলাকার বেশিরভাগ মানুষের দাবি, কোনো ঘটনায় আইন প্রয়োগের সুযোগ না দিয়ে যারা মব সৃষ্টি করে তাদের বিচার হওয়া উচিত। এ নিয়ে পুলিশ সুপার জানান, তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। তবে ঘটনা যাই হোক, মানুষের আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে। এটা খুব দুঃখজনক। যেই ছেলেটা নাইম, আপনারা জানেন যে নাইমকে আমরা প্রাথমিকভাবে মনে করতেছি যে নাইম একাই এই যে ডিসিজ যে মেয়েটা আছে তাকে ধর্ষণ করার চেষ্টা করেছে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তো আমরা তাকে আইনের আওতায় আনার জন্য আমাদের সাইড থেকে আমরা অভিযান অব্যাহত রেখেছি। আমার বিশ্বাস খুব শীঘ্রই সে আমাদের আইনের আওতায় আসবে। একই গ্রামে 5 ঘন্টার ব্যবধানে 3 মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চলছে নিরাপত্তা বাহিনীর টহল। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট। কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে শেষ প্রস্তুতি। এবারের প্রথম ফ্লাইটটি ছাড়বে রাত 12:30টার দিকে। 419 যাত্রী নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমান। 2026 সালের প্রথম দিনে মোট 14টি বিমান হজযাত্রী বহন করবে বলে জানা গেছে। এবছর বাংলাদেশ থেকে মোট 78,500 জন হজযাত্রী সৌদি আরব যাবেন। শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে সরকার সব ধরনের কার্যকর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সকালে মোহাম্মদপুরের বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট স্কুলে বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে একথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, আবারও বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। শিক্ষার্থীদের স্কুলমুখী করে পড়াশোনায় আরও উৎসাহিত করাই সরকারের মূল লক্ষ্য। এজন্য প্রয়োজনে বৃত্তি ও উপবৃত্তির টাকার পরিমাণ বাড়ানো হতে পারে বলেও জানান তিনি। এ সময় প্রয়োজনে নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। মেইন লক্ষ্য একটা, সকল শিক্ষার্থীকে ক্লাসরুমে নিয়ে আসা। এটার জন্য পরিবারকে যদি ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ দিতে হয়, কিভাবে সেই ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভটা সবচেয়ে এফেক্টিভ কার্যকরী হতে পারে, সেটা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি। এগেন সবার সাথে আলোচনার মাধ্যমে বেস্ট মিনসটা, সো কোনো একটা আপনার সেটেল স্টেটমেন্ট আমি করতে পারি না যতক্ষণ পর্যন্ত সেটেলড না। তবে আমাদের প্রচেষ্টা হলো ইনসেন্টিভগুলো শক্তিশালী করা। সো হ্যাঁ, সেটার যদি কারণ হয়, মানে যদি বাড়ালে শক্তিশালী হয়, তাহলে নিশ্চয়ই আমরা বাড়াবো। এ যেন ইঁদুর বিড়াল খেলা। যানজট কমাতে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদের সপ্তাহ পেরোতেই আবার সেগুলো খোলা হচ্ছে। এমন অবস্থা সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায়। অবৈধ কাউন্টার পরিচালনাকারীরা বলছেন, বিশেষ কর্তৃপক্ষের গ্রিন সিগন্যাল আছে তাদের। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও মালিক সমিতি জানায়, গায়ের জোরেই এসব করা হচ্ছে। ফলে যানজট না কমে আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। 30 মিনিটের মধ্যে নিজ দায়িত্বে কাউন্টারে মালামাল সহ এখান থেকে চলে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। যানজট কমাতে 8 এপ্রিল সায়েদাবাদ টার্মিনাল সংলগ্ন এলাকায় অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ওই ঘটনার সপ্তাহ শেষ হতে না হতেই সরজমিনে দেখা যায় প্রশাসনের সিলগালা ভেঙে কিছু কাউন্টার আবার খোলা হচ্ছে। আমরা সকাল থেকে আমরা খুলি না, আমরা বাইরেই বসেছিলাম। এই মতো আমার ফোন দিয়েছে, আমরা তালা খুলে ফেলাম। অনুমতিটা কে দিয়েছে এটার মধ্যে লিখিত আসে নাই, এটা আমরা আগে জানবো, আমাকে জানাচ্ছে, তারপরে এটা করতেছি। তবে ভিন্ন কথা বলছে বাস মালিক সমিতি ও সিটি কর্পোরেশন। তো হঠাৎ করে আজকে কিছু কিছু কাউন্টার তালা ভেঙে, যেটা সিলগালা করা ছিল, তালা ভেঙে তারা ভিতরে রেখেছে। আপনি জানেন যে একটা সিলগালা তো আমরা করি নাই,
একটা ম্যাজিস্ট্রেট যে ওখানে সিলগালা করেছে, কিছু প্রসিডিওর আছে। সো তারা যদি কোনো কিছু বলার থাকে আমাদের কাছে আসতে পারতো। ওরা যেটা করতেছে বেআইনি কাজ করতেছে, আমরা সরকারের সিদ্ধান্তের পক্ষে। সিটি কর্পোরেশনের পরিকল্পনা ছিল সকল বাস কাউন্টার টার্মিনালের ভিতরে নিয়ে আসা, তবে এ নিয়েও পরস্পর বিরোধী অবস্থান পরিবহন শ্রমিকদের। ভিতরে তো ওই পরিবেশ নাই, ওখানে তো শুধু গাড়ি পার্কিং করে রাখা যায়। আগে আমার ব্যবস্থাটা করবেন, দেন না পরে না আপনি বলবেন যে ব্যবস্থা করছি তোমরা যাও নাই তাই সিলগালা করলাম। বাইরে যেটা বন্ধ করা হয়েছে এটা যদি স্থায়ীভাবে বন্ধ করে তাহলে পরিবহন আর যাত্রীর মানটা খুব ভালো থাকবে, স্পেস থাকবে, যাত্রী হয়রানি কম হবে, ডিসিপ্লিন সুন্দর হবে। তাহলে এর সমাধান কি? কর্পোরেশন বলছে প্রয়োজনে টার্মিনালের ভিতরে নিরাপত্তা ও কাউন্টারের সংখ্যা বাড়ানো হবে। আমাদের 110টা কাউন্টার বর্তমানে আছে, আমাদের পর্যাপ্ত জায়গা আছে। আমরা যার কাউন্টার যেভাবে দরকার আমরা সেভাবে কিন্তু তাকে কাউন্টার দেব। তাদের যে সমস্যাগুলি আছে, টয়লেট থেকে শুরু করে বিশ্রামাগার, ড্রাইভারদের ওয়েটিং রুম, আমরা যেটুকু সর্বোচ্চ সম্ভব আপনার মাধ্যমে জানাতে চাই, আমরা সর্বোচ্চ সম্ভব আমরা তাদের এই দিকগুলি দেখব। যানজট কমাতে আন্তঃজেলা বাস টার্মিনালগুলো 1 বছরের মধ্যে শহরের বাইরে সরিয়ে নেওয়া হবেও বলে জানান তিনি। আমরা কিন্তু কাঁচপুর ব্রিজের পরেই বাম দিকে আমরা 11 একর জায়গা আমরা পেয়েছি। এটা অলরেডি মাটি ভরাটের কাজ শেষ হয়েছে, এখন বাউন্ডারি ওয়ালের কাজ চলছে। এটা আমরা আশা করছি আগামী 1 বছরও লাগবে না, এর ভিতরে আমরা ওখানে শিফট করাতে পারবো। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। পরিবহন খরচের চাপ আর সরবরাহ সংকটে চট্টগ্রামের বাজারে আবারও বাড়তি দামে কিনতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য। সবজি, মাছ, মুরগি, গরুর মাংস ও ডিমের দাম আবারও বেড়েছে, তবে কিছুটা স্বস্তি মিলছে মুদি বাজারে। পেঁয়াজ, আদা, রসুনের দাম কিছুটা কমেছে। এদিকে ভোজ্য তেলের সরবরাহ নিয়ে অস্বস্তি রয়েছে বিক্রেতাদের। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। পরিবহন খরচ বেড়ে যাওয়ার সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রামের বাজারে। নগরীর বিভিন্ন বাজারে কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। ফুলকপি 200 টাকা, ঝিঙ্গা 120, কাঁকরোল 160, পটল 100, বরবটি 100 এবং পেঁপে 80 টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় বেশি। প্রত্যেক সবজি 10 থেকে 20 টাকা, গত সপ্তাহ থেকে একটু বাড়তি আছে। তেল নিতে না পারার কারণে গাড়ি ঠিকমতো আসতেছে না, এর কারণে সবজির দাম বাড়তেছে। এদিকে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা আর জ্বালানি সংকটের কারণে বাজারে সরবরাহ কমেছে মাছের। দাম বেড়েছে কেজিতে 100 থেকে 200 টাকা পর্যন্ত। মাছ ধরা বন্ধ হয়ে গেছে, এখন তো আর সামুদ্রিক মাছ কম, আর যেগুলো আসতেছে এগুলো আপনারা সাগর থেকে অভিযান চালাইতেছে, ওরা চলে আসতেছে, এটা হাই রেটে বিক্রি করতেছে। যেটা বিক্রি করতাম আপনার এই 1350 হইতে 1400 টাকা, ওটা কিনে আনছি 1320 টাকা করে। স্বস্তি নেই মাংসের বাজারেও। গরুর মাংস 850 থেকে 1000 টাকা কেজি, সোনালী মুরগি 380 টাকা, ব্রয়লার 180 টাকা আর দেশি মুরগি বিক্রি হচ্ছে 750 টাকায়। পাশাপাশি বেড়েছে ডিমের দাম। গাড়ি ভাড়ার দাম বাড়তি। আপনার উত্তরবঙ্গ থেকে আমরা ওদিনে 18টা গরু এনেছি, আপনার 45,000 টাকা গাড়ি ভাড়া নিচ্ছে। 750 টাকা করে হলো দেশি মুরগের কেজি। আমি একটু স্টনিশ হয়ে গেলাম যে এত পরিমাণ দাম কিভাবে বাড়লো। তবে পেঁয়াজ, রসুন ও আদার দামে কিছুটা স্বস্তিতে ক্রেতারা। অবশ্য ভোজ্য তেলের সরবরাহ কমেছে বলছেন বিক্রেতারা। বাজারে এখন বড় সংকট হচ্ছে ভোজ্য তেল। ভোজ্য তেল আপনার এখন কোনো ডিলারে সাপ্লাই দিতেছে না, ডিলার বলতেছে কোম্পানি ওদেরকে মাল দিচ্ছে না, এই জন্য আমরা মাল পাচ্ছি না। নিম্ন শ্রেণীর নিম্ন আয়ের মানুষ তাদের নাগাল বাইরে আর কি, ঠিক আছে, সব জিনিসের দাম একটু বাড়তি। মিডিয়া প্লাস প্রশাসন এবং ওই পুলিশ সব মিলে যদি এটার উপরে নজরদারি করতে পারে তাহলে আমি মনে করি যে এটা অটোমেটিক্যালি কমে আসবে। একদিকে বৈশ্বিক পরিস্থিতির প্রভাব, অন্যদিকে বাজার মনিটরিংয়ের ঘাটতিতে অস্থিরতা বেড়েই চলেছে বলছেন ক্রেতারা। ভোগান্তি কমাতে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।